আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রশমন বিক্রিয়া, টাইট্রেশন বা অনুমাপন, প্রশমন বিন্দু এবং সর্বশেষ দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলোতে যাই। প্রথমে আমরা দেখব এসিড ও ক্ষার প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দু, অর্থাৎ প্রশমন বিক্রিয়া কাকে বলে আমরা একটু দেখি। যে বিক্রিয়ায় তুল্য পরিমাণ এসিড ও ক্ষারকের সংযোগে পরস্পরের ধর্ম বা বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে প্রশম বা নিরপেক্ষ পদার্থ লবণ গঠিত হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। অর্থাৎ এসিড এবং ক্ষারের যে বিক্রিয়া, এই বিক্রিয়াই হলো মূলত প্রশমন বিক্রিয়া। এখানে এসিড ক্ষারের দ্রবণকে প্রশমিত করে, বৈশিষ্ট্যকে প্রশমিত করে, ক্ষার এসিডের বৈশিষ্ট্যকে প্রশমিত করে, অর্থাৎ একে অপরের ধর্মকে বিলুপ্ত করে বা প্রশমিত করে নিরপেক্ষ পদার্থ লবণ উৎপন্ন করে। এই ধরনের বিক্রিয়াই হলো প্রশমন বিক্রিয়া। এখানে আমরা যে বিক্রিয়াটি দেখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। এখানে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আছে, এই কারণে এটি আয়নিত অবস্থায় আছে, অর্থাৎ এখানে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। আবার হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে আছে। এরা সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে, এবং আমরা জানি লবণ বা সোডিয়াম ক্লোরাইডও জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে এবং পানি উৎপন্ন করে। এবার আমরা উভয় পক্ষ থেকে সোডিয়াম আয়ন, এখানেও সোডিয়াম আয়ন একই অবস্থা আছে, এখানে হাইড্রোক্সিল আয়ন আছে, আবার হাইড্রোজেন আয়ন আছে, এখানে ক্লোরাইড আয়ন আছে, এখানেও ক্লোরাইড আয়ন আছে। তো এই হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তাহলে আমরা ক্লোরাইড আয়নও বাদ দিতে পারি। অর্থাৎ এসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় আমরা দেখি এক মোল এসিড, যেমন এখানে এক মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এক মোল H+ দান করে, এবং এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল হাইড্রোক্সিল আয়ন দান করে, যার কারণে এক মোল হাইড্রোজেন আয়ন এবং এক মোল হাইড্রোক্সিল আয়ন মিলে এক মোল পানি উৎপন্ন করে। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা যদি সোডিয়াম আয়ন, এখানে ক্লোরাইড আয়ন বাদ দিই, তাহলে সার্বিক বিক্রিয়াটি হলো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করে। জলীয় দ্রবণে এসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া ঘটিয়ে একটি দ্রবণের জানা ঘনমাত্রা থেকে অপর দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। এসিড ক্ষারকের আয়তনিক বিশ্লেষণের মাধ্যমে দ্রবণের ঘনমাত্রা পরিমাণ নির্ণয় করার পদ্ধতির নামই হলো অম্লমিতি ও ক্ষার। অর্থাৎ এসিডের দ্রবণ দ্বারা এবং ঘনমাত্রা দ্বারা আমি যদি অন্য আরেকটি ক্ষারের দ্রবণ বা তার যে ঘনমাত্রা আছে সেটি নির্ণয় করতে পারবো। এখানে যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আয়তনিক বিশ্লেষণ ঘটছে, এই আয়তনিক বিশ্লেষণকে আমরা অম্লমিতি ও ক্ষারমিতি নামে আখ্যায়িত করতে পারি। এবার আমরা দেখব টাইট্রেশন বা অনুমাপন কাকে বলে। এখানে আছে কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সঙ্গে সরবরাহকৃত একটি অজানা ঘনমাত্রার দ্রবণ যোগ করে বিক্রিয়ার শেষ বিন্দুতে পৌঁছাতে দ্রবণটির কতটুকু আয়তন প্রয়োজন হয় তা পরিমাপ করে সরবরাহকৃত দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। সোজা কথা হলো একটি জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে প্রক্রিয়া, তাকে আমরা টাইট্রেশন অথবা অনুমাপন বলি। এখানে একটি উপযুক্ত নির্দেশক ব্যবহার করা হয়। নির্দেশক হলো যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা
শেষ বিন্দু নির্দেশ করে তাদেরকে আমরা নির্দেশক বলবো। এই প্রক্রিয়ায় দ্রবণে দুটি বিপরীতধর্মী পদার্থ থাকে, এসিড ক্ষারক থাকতে পারে অথবা জারক বিজারক ইত্যাদি থাকতে পারে। সংখ্যানুপাতে, অর্থাৎ এরা যে বিক্রিয়া করবে এদের মোল সংখ্যার যে অনুপাত তার কথা এখানে বলা হচ্ছে। বিক্রিয়া করে শেষ বিন্দু নির্ণয় করা হয়। আর এখানে একটি প্রমাণ দ্রবণ ব্যবহার করে, তোমরা জানো প্রমাণ দ্রবণ হলো যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, আর প্রমাণ দ্রবণটিকে টাইট্রেন্ট বলে। আর যেটির ঘনমাত্রা আমরা নির্ণয় করব, অর্থাৎ অজ্ঞাত যে দ্রবণটি থাকবে সেটাকে বলে টাইট্রেট। এখানে একটি টাইট্রেশনের করার যে প্রক্রিয়া, একটি চিত্র আমরা দেখি। এই যন্ত্রটিকে বুরেট বলা হয়, এটি হচ্ছে স্ট্যান্ড। আর এখানে যে একটি ফ্লাক্স দেখছো এটি হচ্ছে কনিক্যাল ফ্লাক্স বা ভলিওমেট্রিক ফ্লাক্স বলে। এখানে আমরা একটি দ্রবণ রাখবো, বুরেটে একটি দ্রবণ রাখবো, এখানে একটি উপযুক্ত নির্দেশক ব্যবহার করব, করে আমরা টাইট্রেশন করব। তারপরে জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। টাইট্রেশন মূলত তিন প্রকার, একটি হলো অম্ল ক্ষার টাইট্রেশন, একটি জারণ বিজারণ টাইট্রেশন, আর একটি হলো জটিল মাত্রিক টাইট্রেশন। এবার আমরা দেখব প্রশমন বিন্দু কাকে বলে। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে অম্লীয় দ্রবণে বুরেট হতে ফোঁটায় ফোঁটায় ক্ষার যোগ অথবা ক্ষারীয় দ্রবণে বুরেট হতে ফোঁটায় ফোঁটায় অম্ল সংযোগ করলে সর্বশেষ যে ফোঁটায় নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা অম্লীয় দ্রবণে যখন ক্ষার যোগ করব অথবা ক্ষারীয় দ্রবণে অম্ল যোগ করব, একটি পর্যায়ে এসে উভয়কে প্রশমিত করবে, কিন্তু আমরা যে নির্দেশক ব্যবহার করব নির্দেশকের বর্ণ পরিবর্তন হবে, তখনই আমরা বুঝবো যে বিক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। যে অবস্থায় সে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় বা যে বিন্দুতে সর্বশেষ যে বিন্দুতে, ওই বিন্দুকে আমরা প্রশমন বিন্দু বলবো। প্রশমন বিন্দুকে সমাপ্তি বিন্দু, শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট বলা যায়। প্রশমন বিন্দু নির্ণয় করে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এখানে আমরা এসিড ক্ষারের টাইট্রেশনের বিষয়ে আলোচনা করব। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম আর এর সাথে সালফিউরিক অ্যাসিড। তো আমরা দেখলাম বিক্রিয়াটি সমতা করলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এখানে সংখ্যানুপাতিক হার হলো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অনুপাত 1 মোল সালফিউরিক অ্যাসিড। দ্রবণের ঘনমাত্রা তার আয়তনের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আয়তন যদি বাড়ে ঘনমাত্রা কমে যাবে অথবা ঘনমাত্রা বাড়লে আয়তন কমে যাবে, একটি আরেকটি ব্যস্তানুপাতিক। এখানে আমরা যদি আয়তনকে ভি ধরি, ঘনমাত্রাকে এস ধরি, তাহলে ভি আমরা এখানে দেখলাম যে ঘনমাত্রা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ভি ইকুয়াল টু কে ইনটু এত। হ্যাঁ, এখন যদি দুইটি দ্রবণ থাকে, একটা অ্যাসিডের আরেকটি ক্ষারের, তো প্রথম দ্রবণের আয়তন যদি V1 হয় এবং ঘনমাত্রা S1 হয়, আর দ্বিতীয় দ্রবণের আয়তন যদি V2 হয়, ঘনমাত্রা যদি S2 হয়, তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণটি V1S1 সমান V2S2, বা এখানে V1S1 ডিভাইডেড বাই V2S2 সমান K, অর্থাৎ এই মানটি সর্বদাই একটি ধ্রুবক সংখ্যা হবে। এখানে আমরা যে এর আগে দেখলাম V1S1 ডিভাইডেড বাই V2S2, আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনকে V1 ধরছি আর ঘনমাত্রাকে S1, সালফিউরিক অ্যাসিডের আয়তনকে আমরা V2 ধরছি এবং সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে আমরা S2 ধরছি। যেহেতু এখানে যে পাত্রে বিক্রিয়া হলো, মনে করো এরকম একটি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, আমরা সমীকরণ থেকে দেখলাম একই পাত্রে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়, সুতরাং উভয় যৌগের অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উভয়ের আয়তন আমরা একই ধরবো, যেহেতু একই পাত্রে তারা আছে। সেক্ষেত্রে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন 1 ধরলাম আর সালফিউরিক অ্যাসিডের আয়তনও 1 ধরলাম, কিন্তু আমরা বিক্রিয়াতে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল বিক্রিয়া করে, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এখানে আমরা 2 ধরলাম, আর সালফিউরিক অ্যাসিড 1 মোল বিক্রিয়া করে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 1। আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় যে
এরকম একটি সমীকরণ আসে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের যে সহগ ছিল সেই সহগটি সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এবং ঘনমাত্রার সাথে গুণ হয়ে যাচ্ছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সহগ ছিল সেটি সালফিউরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার সাথে গুণফলের সাথে গুণ হয়ে যাচ্ছে। সহজ কথায় আমরা যদি এরকম একটি বিক্রিয়া লিখি, যেমন এখানে আমরা দেখলাম এক্স এ অর্থাৎ এসিডের সহগ এক্স, ওয়াই বি বেস বা ক্ষারের সহগ ওয়াই, এসিড ক্ষার বিক্রিয়া করে একটি প্রোডাক্ট তৈরি করলো। এখানে আমরা তাহলে এসিডের সহগ আর ক্ষারের সহগ, দেখা যাচ্ছে যে এসিডের সহগ যাবে ক্ষারের কাছে, ক্ষারের সহগ আসবে এসিডের কাছে, অর্থাৎ এক পরিবর্তন হবে। এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এখানে অবশ্যই এই সমীকরণটি ঠিকমতো লিখতে হবে, অর্থাৎ এসিডের সহগ যাবে ক্ষারকের সাথে, ক্ষারকের সহগ আসবে এসিডের সাথে। এখানে বি এ বোঝাচ্ছে এসিডের বা এই দ্রবণের আয়তন, এখানে বি বি বোঝাচ্ছে বি দ্রবণের আয়তন, এস এ বোঝাচ্ছে এই দ্রবণের আয়তন, বা এস বি বোঝাচ্ছে বি দ্রবণের আয়তন বা এসিডের আয়তন বলা যায়, বি মানে বেস বা ক্ষারের আয়তনে বলা যায়। এটা এসিডের ঘনমাত্রা বোঝাচ্ছে বা এটা ক্ষারের ঘনমাত্রা বোঝাচ্ছে। এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। এখানে দেখো বলা আছে যে 0.23 গ্রাম ভরের কোনো এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে এত ঘন ডেসিমিটার দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এত ঘন সেন্টিমিটার ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হয়। ক্ষারকটির গ্রাম আণবিক ভর অথবা 1 মোল পরিমাণ কত সেটি বের করতে বলা হচ্ছে। তো আমরা এখানে দেখব কে কার সাথে বিক্রিয়া করবে। যেহেতু এখানে এক অম্লীয় ক্ষার বলা আছে, তো এক অম্লীয় ক্ষার হলো যে সকল ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি হলো এক অম্লীয় ক্ষার, অর্থাৎ এটি এক ক্ষারকীয় অম্ল। এক ক্ষারকীয় অম্ল হলো যে সমস্ত অম্লে একটি মাত্র প্রোটন আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এক অম্লীয় ক্ষার বলতে যে সমস্ত ক্ষারে সাধারণত একটি মাত্র OH থাকে, তারাই হলো এক অম্লীয় ক্ষার। আর এক ক্ষারকীয় অম্ল হলো যাদের মধ্যে একটি মাত্র হাইড্রোজেন আছে, সেটি হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। তাহলে এরকম একটি এক অম্লীয় ক্ষার, সেটি কি ক্ষার সেটি বলা নাই, আমি ধরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে। এখন এই এসিড এবং ক্ষারের বিক্রিয়া এখানে হবে, যেহেতু বলাই আছে এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে এত ঘন ডেসিমিটার দ্রবণ প্রস্তুত করা হলো। সেখান থেকে তাকে প্রশমিত করতে আমরা এত ঘন সেন্টিমিটার ডেসিমোলার HCl দ্রবণ নিলাম। এখন অঙ্কটি কিভাবে করা হয় দেখো। প্রথমে আমরা ধরে নিব ক্ষারকটির গ্রাম আণবিক ভর M সমান A ধরে নিলাম। সুতরাং ক্ষার দ্রবণের আয়তন, এখানে যে ক্ষারক দেয়া আছে তার আয়তন প্রশ্নে দেয়া আছে দেখো 0.25 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটারকে আমরা ঘন সেন্টিমিটারে নিলাম 1000 দিয়ে গুণ করে। তাহলে ক্ষার দ্রবণের ঘনমাত্রা, আমরা ঘনমাত্রা মোলারিটির একটি সূত্র আছে, এটা আমরা এর আগে আলোচনা করছি। এটা হলো মোলারিটি সূত্র, W × 1000 B × M। এখানে এই যে W দেওয়া আছে প্রশ্নে 0.23 গ্রাম, B দেওয়া আছে, এই যে আমরা এখানে যে মানটি পেলাম 250 ঘন সেন্টিমিটার, আর M আণবিক ভর, এখানে আমরা এই ধরলাম। আবার HCl দ্রবণের আয়তন সেটিও প্রশ্নে দেয়া আছে, HCl দ্রবণের ঘনমাত্রা এটিও প্রশ্নে দেয়া আছে, ডেসিমোলার। ডেসিমোলার বলতে 0.1 মোলার বোঝায়। এখন যেহেতু এখানে আমরা দেখলাম ক্ষার দ্রবণ আর HCl দ্রবণ একসাথে যোগ করা হয়, সুতরাং এক্ষেত্রে এসিড ক্ষারের যে সংশ্লিষ্ট বিক্রিয়া সেটি হলো, এখানে আমরা ক্ষার কি সেটি এখনো জানি না, আমরা বের করবো, এই জন্য আমরা MOH ধরে নিলাম, M মেটাল। এখানে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যেহেতু এক অম্লীয় ক্ষার এখানে OH একটি থাকবে, এই জন্য আমরা এটাকে সংক্ষেপে MOH দিয়ে লিখলাম। বিক্রিয়া করে একটি লবণ এবং পানি বানায়। সেই ক্ষেত্রে আমাদের যে অম্ল ক্ষারের যে টাইট্রেশন আমরা দেখে আসছি, যে সূত্র সেটি হলো BASA সমান BBSB। এখানে এসিডের সহগ এক, ক্ষারের সহগও এক, সুতরাং উভয় পক্ষকে এক দ্বারা বা 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে।
এখন আমরা মানগুলো বসাবো। এসিডের আয়তন প্রশ্নে দেয়া আছে, এসিডের ঘনমাত্রা দেয়া আছে, ক্ষারের আয়তন 250 সেটিও দেয়া আছে, আর ক্ষারের ঘনমাত্রা আমরা বের করে নিলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মান পাবো, অর্থাৎ প্রশ্নে যে ক্ষারকটির আণবিক ভর বের করতে বললো সেটির আণবিক ভর হলো 40। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব। এখানে বলা হলো যে 500 ml আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হবে? এটিও অম্ল ক্ষারের প্রশমন বিক্রিয়া। এখানে উভয় যৌগের অর্থাৎ এসিডের আয়তন এবং ক্ষারকের যে আয়তন সেটি দেয়া আছে, কিন্তু এসিডেরও ঘনমাত্রা দেয়া নাই, ক্ষারকেরও ঘনমাত্রা দেয়া নেই। সুতরাং প্রথমে আমরা এসিড এবং ক্ষারকের ঘনমাত্রা বের করে নিব। তো আমরা একটু দেখি কিভাবে বের করা হয়। প্রথমে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের আয়তন দেয়া আছে 500 ml, ভর দেয়া আছে 49 গ্রাম। সুতরাং ঘনমাত্রা SA সমান ওয়াট। আমরা মোলারিটির যে সূত্র আছে সূত্র প্রয়োগ করলাম, এখানে মানগুলো বসালাম, বসানোর ফলে দেখা গেল প্রশ্নে যে সালফিউরিক অ্যাসিড দেয়া আছে 500 ml তার ঘনমাত্রা হলো 1 মোলার। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তো বলা আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% অর্থ হলো 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আয়তনকে 100 ধরতে পারি। আর যেহেতু 10 গ্রাম এটি হলো ভর, সেক্ষেত্রে ক্ষারকের যে ঘনমাত্রা এসবি সমান ওয়াট। আমরা এই আবার মোলারিটির সূত্র প্রয়োগ করব। তো মোলারিটির সূত্র প্রয়োগ করে এখানে ডাব্লিউ এর মান বসালাম, বি এম ইত্যাদি বসিয়ে আমরা ক্ষারকের যে ঘনমাত্রা সেটি পেলাম, অর্থাৎ 2.5 মোলার। এখন আমরা এসিড এবং ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া সেটি আমরা লিখলাম সমতা সহ। তাহলে টাইট্রেশনের যে সূত্র আমরা সেটি লিখলাম। এখানে এসিডের আগে সহগ আছে 1, ক্ষারকের আগে সহগ আছে 2। তাহলে 2 কে আমরা একটু আগে শিখে আসছি, সেটি হলো এসিডের সহগ কি ক্ষারকের সাথে গুণ হবে, ক্ষারকের সহগ কি এসিডের সাথে গুণ হবে। তাহলে 2 কে এসিডের সাথে গুণ করলাম এসিডের আয়তন এবং ঘনমাত্রার গুণফলের সাথে, আর এসিডের যে সহগ আছে 1 সেটি আমরা ক্ষারকের আয়তন এবং ঘনমাত্রার গুণফলের সাথে গুণ করলাম। এখান থেকে আমরা ক্ষারকের যে আয়তন বলা হলো সেটি বের করে নিলাম 40 মিলিলিটার। এখানে সালফিউরিক অ্যাসিডের আয়তন প্রশ্নে দেয়া আছে 50 ml নিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন আমরা বের করব। সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা এটি আমরা বের করে নিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা আমরা বের করলাম। সুতরাং আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার লেকচারটি যদি কোনো প্রশ্ন থাকে যথাযথ প্রক্রিয়া জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।